নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব রথযাত্রা নিয়ে। রথযাত্রার দিন আমি কয়েকটি নিয়মের কথা উল্লেখ করছি। সেই নিয়মগুলি যদি পালন করা হয় তাহলে আমাদের জীবনে কিন্তু সৌভাগ্যের বৃদ্ধি, সৌভাগ্যের সূচনা হবেই হবে। রথযাত্রার আগের দিন নয়, উল্টো রথযাত্রার দিনও কিন্তু নয়, কেবলমাত্র রথযাত্রার দিন এই নিয়মগুলি পালন করতে হবে। আমি কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে, সায়েন্স ধর্মের মেলবন্ধনের মধ্যে দিয়ে আমি কয়েকটি নিয়মকে আমি কিন্তু অ্যানালাইসিসের মধ্যে দিয়ে বের করে এনেছি। এইটা কিন্তু কেবলমাত্র মন গড়া ব্যাপার নয়, এর মধ্যে সায়েন্স যেমন রয়েছে সেরকম কিন্তু ধর্মও রয়েছে, ধর্মের প্রকরণগত দিক রয়েছে, ধর্মের সাত্ত্বিক দিক রয়েছে, ধর্মের পজিটিভ ইনফ্লুয়েন্স রয়েছে। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আবার বলছি, কেবলমাত্র রথযাত্রার দিন কিন্তু এই নিয়মগুলো পালন করতে হবে এবং এই নিয়মগুলো কিন্তু সৌভাগ্য বৃদ্ধির জন্য। অনেকের ক্ষেত্রে আমার অনেক জ্ঞান কিন্তু অপরচুনিটি আসছে না, এই যে কানেকশন ব্লক হয়ে যাওয়া, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু সেগুলো উন্মুক্ত হয়ে যায়। হ্যাঁ, আমার লাক, ভাগ্য, নিয়তি, সংযোগ, 9th হাউস, একে আমরা উপেক্ষা করতে পারি না, অবজ্ঞা করতে পারি না। যতই আমরা কর্ম করি আমাদের জীবনে কিন্তু সংযোগের ভীষণ প্রয়োজন আছে, মাথায় রাখার প্রয়োজন আছে। আমি একটি মন্ত্র উচ্চারণ করছি, প্রথমে মন্ত্রটি শোনাই। অহন্নানি আহিত্যং শুচিতাং শৌচিত্বং ভব সর্বং অর্ঘংসু প্রদানিব্বং ভব কুরু নমঃ কুরু নমঃ কুরু নমঃ। রথযাত্রার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে, মানে আমি সকাল 9টার সময় উঠলাম তা কিন্তু নয়, 6টা 10 মিনিটের আগে যাদের ঘুম ভাঙবে তারা কিন্তু বিছানায় বসে নয়, মেঝেতে বসে পূর্ব দিকে মুখ করে হাত জড়ো করে এই মন্ত্রটি 151 বার জপ করবেন। কেবলমাত্র কিন্তু রথযাত্রার দিনই কিন্তু জপ করবেন, অন্যান্য দিন এই মন্ত্রটি কখনোই কিন্তু জপ করবেন না। কেবল রথযাত্রার দিন। যেমন আপনি এমনটিও করতে পারেন, সন্ধ্যাবেলায় যে প্রয়োগ বা ক্রিয়া রয়েছে সেগুলো করার পরও কিন্তু আপনি মেঝেতে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি আবার 151 বার জপ করতে পারেন। যদি আপনার মনে হয় আমি আরো জপ করব, তাহলে শুতে যাবার আগে বিছানায় বসে কখনোই নয়, মেঝেতে বসে পূর্ব দিকে মুখ করে আপনি আবার জপ করতে পারেন, যদি আপনি রাত 12টার আগে শুতে যান। কেমন? 3 টাইমস, তার বেশি কিন্তু জপ করা যাবে না। আর কেউ যদি সময় পাচ্ছেন না, একবারই করার সময় পাচ্ছি, তাহলে কিন্তু অবশ্যই সেটা ভোরবেলা, যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে। রথযাত্রার দিন আমরা প্রত্যেক দিনই ঘর মুছি, কিন্তু একটা বালতির মধ্যে, সেই বালতিটা প্লাস্টিকের বালতি যেন না হয়, হ্যাঁ, ধাতব বালতি যেন হয়, লোহার বালতি হলে তো আরো ভালো। সেই বালতির মধ্যে কিন্তু বাঁ হাত দিয়ে 3 মুঠো মোটা নুন কিন্তু আইসক্রিম তৈরির কাজে ব্যবহার করা হয়। অনেক সময়
মোটা নুন পাওয়া যায় না, তাহলে আইসক্রিম ফ্যাক্টরি যদি যেখানে আছে সেখানে কিন্তু মোটা নুন পাওয়া যাবে। মোটা নুন, গুঁড়ো ফটকিরি আমাদের যে টিস্পুন আছে সেই টিস্পুন 5 চা চামচের 5 চা চামচ, এবং উষ্ণ গরম জল আনুপাতিক নিতে হবে, যেরকম ধরনের আমার ঘর সাইজ সেরকম ভাবে। এবার এই যে জলটা তৈরি হলো, প্রথমত এইটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট এইটাকে একটু রাখতে হবে। তারপর কিন্তু এইটা দিয়ে আমাদের শয়ন কক্ষটা পুছতে হবে, এবং সেই যে আমাদের যে মানে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড দিয়ে অনেকে মুছে, কোমরে ব্যথা বলে তা নয়, হাত দিয়ে পুছতে হবে, সেখানে বাম হাতের ব্যবহার যেন বেশি থাকে। আরেকটা ঘর পুছতে হবে যেই ঘরে আমরা অর্থ রাখি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। বা যেই ঘরে দেখা যাচ্ছে আমার বিজনেস, আমার সার্ভিস বা অর্থ আসে এমন কোন কাজ করি, বিজনেস সার্ভিস, আমি যেই ঘরটাতে বসে চিন্তা ভাবনা করছি, ডিল করছি, মানুষের সাথে অ্যানালাইসিস করছি, সেই ঘরটাকেও কিন্তু পুছতে হবে। এছাড়া আপনি গোটা বাড়ি, অন্যান্য ঘরও পুছতে পারেন, কিন্তু শয়নকক্ষ এবং যেই ঘরটাতে বা যেই স্থানে আমি অর্থ রেখেছি তার মেঝেটা, এবং যেখানে আমি আর্থিক মানে চিন্তা ভাবনা করি, আর্থিক লেনদেনের, আর্থিক যে মানে আর্থিক যে কোনো দিক দিয়ে, মানে আমি যখন বিজনেসে কি নতুন প্রোডাক্ট লঞ্চ করব, আমি কি কোনো ক্যাপিটাল ইনভেস্ট করব, কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, এটাও কিন্তু অর্থ রিলেটেড। যা কিছু চিন্তা করি সেই স্থানটাকেও কিন্তু বুঝতে হবে। কেমন? সেই দিনকে ভোর 8:55, ভোর 8:55 বলা ভুল, এখন তো 8:55 মানে একদম মানে রীতিমতো বেলা বলা যেতে পারে। 8:55 AM সকাল বেলায়, এর মধ্যে কিন্তু আমাদের যে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘর নিরিখে, দিল্লিতে মানে আমার ঠান্ডা লেগে গেছে, আমার একটু গলাটা খুসখুস করছে, যাই হোক, আমাদের যে ঠাকুর ঘর আছে, যদি আমাদের ঠাকুর ঘর না থাকে, যেই ঘরটাতে আমি ঠাকুর রাখি সেটাকেই ঠাকুর ঘর মানতে হবে। আর যদি স্পেসিফিক ভাবে ঠাকুর ঘর থাকে, তাহলে ঠাকুর ঘর নিরিখে দক্ষিণ পশ্চিম কোণে, ঠাকুর ঘর নিরিখে দক্ষিণ পশ্চিম কোণে অবশ্যই কিন্তু একটা ছোট হলেও কৃষ্ণের মূর্তি রাখতে হবে, ফটো নয়। বুঝতে পারলাম? আমার দেখা যাচ্ছে যে আমার ঠাকুর ঘর রয়েছে, বা দেখা যাচ্ছে আমার শয়ন কক্ষ বা বসার ঘর, যেই জায়গাটায় আমি ঠাকুরের ছবি রাখি, ঘরে কিন্তু একাধিক ঠাকুরের ছবি রাখা নিষিদ্ধ, এবং সেটা নেগেটিভ ফল দেয় ব্যক্তিগত জীবনে। যাই হোক, আমাদের আরাধ্য দেবদেবী যার ছবি, ফটো বা মূর্তি আমরা যেখানটায় রাখছি, ঠাকুর ঘর হলে তো ভেরি নাইস, আর আমি যেখানে রাখছি সেই ঘর নিরিখে দক্ষিণ পশ্চিম কোণটা দেখতে হবে, এবং সেখানে কিন্তু ছোট্ট হলেও চলবে, ভক্তির জন্য আমার পয়সা আছে দেখো সেটা দেখাবার দরকার নেই, ছোট হলেও চলবে, একটা কৃষ্ণের মূর্তি রাখতে হবে, কখনোই কিন্তু ফটো নয়। এবং তার সামনে কিন্তু আবার বলছি, কোনো কাগজের থালায় নয়, কোনো প্লেটে নয়, কোনো প্লাস্টিকের প্লেটে নয়, ধাতব কোনো থালায় 11টা মিষ্টি কিন্তু সেখানে রাখতে হবে। রসবিহীন মিষ্টি হলে সবচেয়ে ভালো হয়। সেই থালার উপর কিন্তু রাখতে হবে। কৃষ্ণের ফটোর সামনে কখনোই কিন্তু ধূপ ধুলো দেবে না। কৃষ্ণের আদর্শ, কৃষ্ণের চিন্তাধারা, তার ব্যক্তিত্ব, তার এথিক্স, তার ইমপ্লিমেন্টেশন, তার দৃষ্টিভঙ্গি, তার কূটনীতি, জয়ের জন্য তার যে পরিবর্তনশীল মানে আমাদের যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, এইগুলো দ্বারা এইগুলো আমাদের কোটি 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 মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে, যেমন আমার মধ্যে হয়। সুতরাং মৃত মানুষ বা মৃত যারা, তাদের সামনে ধূপ ধুনো দেওয়া হয়, এটা আমি বিশ্বাস করি, এটা সম্পূর্ণ আমার মত। তাই জন্য কৃষ্ণ কিন্তু অমর, কৃষ্ণের কখনো মৃত্যু নেই। তাই জন্য কৃষ্ণের ছবির সামনে
অন্তত আজকের দিনটাতে কিন্তু তোমার ভক্তিভাব, তুমি অন্য দিন কি করছো আমার জানার দরকার নেই, কিন্তু সেই দিন কখনোই কিন্তু তুমি ধূপ ধুলো কিচ্ছু কৃষ্ণের ওই মূর্তিটার সামনে দেবে না। 11টা মিষ্টি যত সম্ভব সুস্বাদু ভালো মিষ্টি যেন হয় এবং রসবিহীন যেন সেই মিষ্টিগুলো হয় দেখার চেষ্টা করবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। বেলা 11:30 আগে অবশ্যই কিন্তু স্নান করবে, তারপরে নয়। যদি আমার এই প্রয়োগগুলো তুমি মানো তাহলে কিন্তু বেলা 11:30 আগে তুমি কিন্তু স্নান করবে। একটা কলা নেবে, যে কোনো কলা, স্নান করার পর যে কোনো কলা, সেই কলাটার খোসাও ছাড়াতে পারো, খোসা না ছাড়াতে পারো, তোমার যেটা ইচ্ছে। 4টে টুকরো করবে হাত দিয়ে, গোমাতার সামনে গিয়ে তাকে ডান হাত দিয়ে এক একটা টুকরো করে খাওয়াবে। মানে একটা টুকরো সে নিজেই খেয়ে নেবে, তারপরে আবার আরেকটা টুকরো নেবে, সে নিজেই খেয়ে নেবে, তারপর আরেকটা টুকরো নেবে, সে নিজেই খেয়ে নেবে, এরকম করে 4টে টুকরো খাওয়াবে। তুমি 10, 12, 20, 30 যত খুশি গোমাতাকে তুমি খাওয়াতে পারো, কিন্তু মাথায় রাখবে একজনকেই 3টে কলা খাওয়াবে না বা এমনি দিয়ে দেবে না। সে মানে বাছুর থেকে আরম্ভ করে গোমাতা যেই হোক, তাকে কিন্তু 4 টুকরো করে নিজের হাতে খাওয়াবে এবং একটা কলা কিন্তু একজন গোমাতাকেই খাওয়াবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কেমন? বয়স্ক মানুষ বা অনাথ শিশু এদেরকে কিন্তু তুমি খাদ্য এবং বস্ত্র দান করতে পারো, এর ফল মারাত্মক। যে কোনো খাদ্য তুমি দান করতে পারো, সবসময় যে দামি কোনো খাবার দিতে হবে তা নয়। বয়স্ক এবং শিশু যারা অনাথ, গরিব, নিঃস্ব, রিক্ত, তাদেরকে, বুঝতে পেরেছ? বস্ত্র এবং খাদ্য, বলাটা ভুল হলো, খাদ্য এবং বস্ত্র। প্রথম প্রেফারেন্স হচ্ছে খাদ্য, তারপর কিন্তু বস্ত্র। যখন খাদ্য দেবে সাথে কিন্তু অবশ্যই জল দেবে। এটা কিন্তু সবসময় নিয়ম, সেটা কিন্তু কেবলমাত্র রথযাত্রার দিনের নিয়ম নয়। যে যাকে খাদ্য দিচ্ছি, ভিখারি, অনাথ, দুস্থ, তাদেরকে কিন্তু সাথে জল দেওয়া প্রয়োজন। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ওই দিন বাবা মাকে যে কোনো উপহার, তোমার যেটা ইচ্ছে হয়, দামি কম দামি বেশি দামি ম্যাটার করে না, বাবা মাকে গিফট দেবে। এটা মারাত্মক আশীর্বাদ এবং মানে একদম বাবা মায়ের কাছে স্যারেন্ডার করে, বাবা এটা তোমার জন্য, মা এটা তোমার জন্য। হ্যাঁ, বা দেখা যাচ্ছে আমার মতন যারা হতভাগা, যাদের মানে বাবা মা নেই, তারা পিতৃতুল্য মাতৃতুল্য যে কাউকে কিন্তু গিফট দিতে পারো। যাকে আমার একদম কাছের বাবার মতন মনে হয়, যাকে আমার মায়ের মতন মনে হয়, অবশ্যই কিন্তু দিতে পারো। ওই দিনকে দুপুর বেলা, হ্যাঁ দুপুর বেলা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে বাড়ির যতজন মানুষ আছে একসাথে খেতে বসো। সেটা চেয়ার টেবিলেও খেতে বসতে পারো, সেটা মেঝেতেও বসতে পারো। কেমন? দক্ষিণ দিক, দক্ষিণ দিক কিন্তু সৌভাগ্যের দিক বলা হয়। সেই দিকে মুখ করে একসাথে সবাই খেতে বসো একটু সময় করে। ও প্রথমে খেয়ে উঠে গেল, তারপরে ও এলো, তা না করে একসাথে খেতে বসো। এবং খাদ্যের মধ্যে কখনোই যেন মাছ মাংস না থাকে, তাছাড়া সমস্ত কিছু, পেঁয়াজ রসুন সবকিছু খেতে পারো, কিন্তু মাছ মাংস যেন না থাকে। কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার যেন না থাকে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কেমন? সন্ধ্যেবেলায় আমাদের বাস্তুর যে মূল ফাটক রয়েছে, মূল দরজা রয়েছে, বাস্তুর মূল দরজা কিন্তু ঘরের দরজাগুলো নয়, আমাদের বাস্তুর বাড়ির যে মূল দরজাটা রয়েছে সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালিও। এবং তখন কিন্তু তুমি তার সামনে বা সেই স্থানটাতে পূর্ব দিকে মুখ করে আবার সেই মন্ত্রটা 151 বার জপ করতে পারো। কিন্তু একটা কথা মাথায় রেখো, যে রথযাত্রার দিন কখনো কিন্তু ঘি খাবে না, ঘি দিয়ে তৈরি খাবে না। এটা কিন্তু
অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। সেই দিনকে কিন্তু কখনো স্বামী স্ত্রীর মধ্যে যেন সঙ্গম না হয়, কোনো অবস্থাতেই নয়। আজকাল তো প্রেমিক প্রেমিকাদের মধ্যেও ফিজিক্যাল রিলেশন লক্ষ্য করা যায়, সুতরাং সেই দিনকে কিন্তু কখনোই ফিজিক্যাল রিলেশন করা উচিত নয়। স্বামী স্ত্রীর তো নয়, এবার স্বাধীনতার বেফালতু ফায়দা তুলে কেউ যদি প্রেম করছি মধ্যগত সঙ্গম করা উচিত নয়। ওই সমস্ত কথা বলতে গেলে আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব, তাই জন্য ওই দিকেই যেতে চাই না। কখনোই কিন্তু একদম সঙ্গম করা কিন্তু উচিত নয়। যারা তোমরা প্রেমিক প্রেমিকা, ওই দিন কিন্তু প্রেমের পরীক্ষা নিতে পারো, মিলিয়ে দেখো ওই দিনকে কিন্তু যে ও সত্যি সত্যি আমাকে ভালোবাসে, তো মাঝে মাঝে পরীক্ষা নেওয়া প্রয়োজন। ভক্ত ভগবানের পরীক্ষা নেয়, ভগবান ভক্তের পরীক্ষা নেয়। আর যে দুজন দুজনকে ভালোবাসছে সেই দুজন দুজনের পরীক্ষা নেবে না? রাধা কৃষ্ণের মধ্যেও তো আমরা দেখেছি পরীক্ষার ব্যাপারটা। সুতরাং ওই দিনকে না, সেটা তোমার মনের মতো এমন কিছু করো না যেটা অনৈতিক, কিন্তু নৈতিক ভাবে খেলার ছলে প্রেমিক প্রেমিকারা কিন্তু তোমরা পরীক্ষা নিতে পারো। সেই দিন কিন্তু আসল সত্যটা বাইরে বেরিয়ে চলে আসবে। কেমন? নির্দিষ্ট রথযাত্রার দিন কখনোই কিন্তু নেশা করা উচিত নয়। দেখা যাচ্ছে সিগারেট বিড়ি না খেলে আমার পটি হয় না, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কোনো মতেই মদ্যপান ওই দিন করা যাবে না। কোনো মতেই কিন্তু সেই দিনকে বাড়িতে ফিস্ট হচ্ছে, পার্টি হচ্ছে, বা কোথাও ফিস্ট হচ্ছে, কোথাও পার্টি হচ্ছে, কোনো মতেই কিন্তু পার্টি ফিস্ট করা যাবে না। এবং এই যেমন সিগারেট বিড়ি এইগুলো না হলে অনেক সময় নেচার্স কলে ডিস্টারবেন্স হয়ে যায়, তাই জন্য সেইগুলো ঠিক আছে, কিন্তু মদ্যপান কখনোই করা যাবে না। যতটা সম্ভব নেশাকে এড়িয়ে চলা উচিত। আর আমরা অনেক সময় ঘুম থেকে উঠে চা দাও বলে বিছানায় বসেই চা খাই, কখনো নয়। নির্দিষ্ট ওই দিনে খাবার খাওয়ার নির্দিষ্ট একটা স্থান নিশ্চয়ই সবার বাড়িতে আছে, সেইখানে গিয়ে কিন্তু যে কোনো খাবার খেতে হবে। এবং ওই দিনকে কিন্তু বিছানায় শুয়ে বা বিছানায় বসে বিছানার মধ্যে কখন এক গ্লাস জল পর্যন্ত খাবে না, চা খাবে না, খাবার খাবে না, কোনো কিছু খাবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর আমি পূর্বেই যেটা বললাম, পার্টি বা ফিস্ট সেই দিনকে কিন্তু একদম করা যাবে না। নগ্ন হয়ে কখনো কিন্তু স্নান করা যাবে না, এটা অবশ্যই মাথায় রেখো। নগ্ন হয়ে কোনো মতেই কিন্তু স্নান করা যাবে না। পায়েস এবং মিষ্টান্ন অবশ্যই 18 বছরের কম বয়সী যারা, তাদেরকে খাইও। বাড়ির সবাই তো খাবেই, কিন্তু তাদেরকে খাইও। মনে রেখো, শিশু, এখন তো 18 বছরের বাচ্চারা সব পেকে ঝানু হয়ে গেছে, কিন্তু 18 বছরের বয়সের কম যারা, তাদের মধ্যে দেবত্ব রয়েছে এখনো মেনে নেওয়া হয়, যেটা আজকের দিনে নয়। আজকের দিনে হয়তো 8, 9, 10 বছর পর্যন্ত, তবুও নিয়মের জায়গায় 18 বছরের কম বয়সী যারা, তাদেরকে পায়েস এবং মিষ্টান্ন নিজের হাতে খাইও। কেমন? এই নির্দিষ্ট দিনে কিন্তু, ছুটির দিন, চলো অলংকার কিনবে না। আমরা মেলাতে গিয়ে অনেক সময় কিন্তু অনেক দামি দামি অলংকার কিনি, সবসময় তো গ্রামের মেলা হয় না। সুতরাং অলংকার কেনা যাবে না, বিশেষ করে কিন্তু গোল্ড, সোনা, রূপা, এইগুলো কিন্তু মানে এই অলংকার বলতে মূলত যেগুলোকে বুঝি, কখনোই কেনা যাবে না। আর সেই দিন কিন্তু কখনোই লোহার অলংকার করবে না। লোহার অলংকার পরা মারাত্মকভাবে কিন্তু নিষিদ্ধ। ধুলো এবং রক্তিম চন্দন যে পূজাই করো ঘরের মধ্যে, কখনোই কিন্তু তার ব্যবহার করা যাবে না। ধুলো এবং রক্তিম চন্দন কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না। কেমন? তার আগের দিন ভালো মতন তুমি তোমার যে বিছানার চাদর কেচে পরিষ্কার করে রাখতে পারো, সেই দিনকে চাদরটা পরাতে পারো। আর তা না হলে নির্দিষ্টভাবে সেই দিনকে কিন্তু তোমার চাদর পরিবর্তন অবশ্যই প্রয়োজন। আমি একটি নতুন চাদর কিনেছি, সেই দিনকে আমার পুরনো চাদরটাকে সরিয়ে নতুন চাদরটাকে পাতলাম, কখনো উচিত নয়।
আমি নতুন যে পর্দার কাপড় চাদর যাই ব্যবহার করি এটা কিন্তু সারা জীবনের জন্য মাথায় রেখো, প্রথমে কিন্তু সেটাকে ভালো মতন কেচে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। দোকান থেকে যে চাদরটা বা পর্দা যা কিছু আনছো সেটা হাজার জন মানুষ কিন্তু সেটাকে স্পর্শ করছে, তার জন্য চাদর পরিবর্তন করতে হবে বা আগের চাদরটা কেচে সেই দিনকে, আর নতুন চাদর দিলে সেটাকেও কিন্তু আগে থেকে কেচে প্রস্তুত করে রাখতে হবে। তেমন ওই দিন তুমি যে পোশাকই পরছো, হলুদ এবং সাদার প্রভাব যেন পোশাকের মধ্যে বেশি থাকে, হলুদ এবং সাদা প্রভাব যেন বেশি থাকে। যখন তুমি গৃহের মধ্যে মানে গৃহের মূল ফাটকে সিংহ দুয়ারে যখন তুমি ঘিয়ের প্রদীপ জ্বাললে, তারপর কিন্তু তুমি কৃষ্ণের সামনে যে 11টি মিষ্টি রেখেছিলে, বাড়ির লোকজন ছাড়া পাড়া পড়শি যে কোনো মানুষকে অর্ধেক করে মানে 22 জনকে ওই 11টা মিষ্টি কিন্তু তুমি দিয়ে দেবে, সাথে কিন্তু জল রাখবে। কারণ নিজের হাতে খাওয়াতে পারলে তো আরো ভালো, 11টা মিষ্টি 11 জনকেই দিয়ে দেবে না, বা দেখা যাচ্ছে 22 জনের অনেক বেশি টুকরো টুকরো করলাম তা নয়, সে তুমি অন্য কোথা থেকে মিষ্টি কিনে তাদেরকে দিতে পারো, কিন্তু 11টা মিষ্টি অর্ধেক করে এক একজনকে খাওয়াবে, সাথে জল খাওয়াবে। আমি আজকের দিনে কথা দিচ্ছি যে মানে এই নিয়মগুলি তুমি যদি মানো, এবং এই নিয়মগুলি কেবলমাত্র রথযাত্রার দিন মানতে হবে। হ্যাঁ, আমরা উল্টো রথের দিনও মানবো না, রথযাত্রার পরের দিন আগের দিন কোনোদিনই মানবো না, রথযাত্রার দিন মানতে হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে সৌভাগ্য বৃদ্ধির জায়গাটা মারাত্মকভাবে পজিটিভ রেজাল্ট দেবে। মুখে বলে তো কোনো কিছু লাভ নেই, এই নিয়মগুলো পালন করো, তারপর নিজেরাই রেজাল্ট কি হচ্ছে দেখো। আজকের মতন এইটুকুই, নমস্কার।